নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টা কেন্দ্রে যে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ের ক্ষেত্রে বিভিন্ন ইউটিউব চ্যানেল, সেফোলজিস্টরা, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে মেইনস্ট্রিম মিডিয়া, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যুযুধান পক্ষ হিসাবে তৃণমূল এবং বিজেপিকে অবশ্যই দেখাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বাম এবং কংগ্রেসের কথাও উঠে আসছে। কিন্তু অদ্ভুতভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে একটি শক্তিকে কোনো মিডিয়া, সে মেনস্ট্রিমই হোক, ইউটিউবই হোক, অথবা কোনো সেফোলজিস্টই হোক, তারা কিন্তু একটি শক্তির কথা একবারের জন্য উল্লেখ করছে না, তাদের ধর্তব্যের মধ্যেই ধরছে না। সেটা হলো আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি আমার যে চিন্তা ভাবনা সেটা আপনাদের সামনে ব্যক্ত করব। আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন। যদি একমত হন তাহলে কমেন্ট করে জানাবেন, যদি দ্বিমত পোষণ করেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমি এইটুকু বলতে পারি যে আজকের এই আমার ভিডিওটা যারা আপনারা দেখছেন, তারা কিন্তু 4 তারিখে 4 জুন যখন ভোটের ফল ঘোষণা হবে, ফল ঘোষণার শেষে আমি যে কথাগুলো আজকে বলছি সেই কথাগুলো একটু দয়া করে মিলিয়ে নেবেন। আমি কোনো আইডিয়া দিয়ে কথা বলি না। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হতে পারে, 2 মাসের চ্যানেল হতে পারে, কিন্তু আমি গ্রাউন্ড রিয়েলিটিকে ধরে এবং তথ্যকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিছু নিবেদন করি। তো আমি বলছি যে এই লোকসভা নির্বাচনে আইএসএফ কিন্তু একটা ফ্যাক্টর, এবং ফ্যাক্টর বললে ভুল হবে, একটা বড় ফ্যাক্টর। যদি বলেন কেন, তাহলে আমি মূলত বলি যেটা হচ্ছে আইএসএফ দলটা মূলত তৈরি হয়েছে 2021 সালে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে। এখন 2021-এর নির্বাচনে যদি আমরা বিধানসভা নির্বাচনটার ক্ষেত্রে একটু চোখ বোলাই, আপনারা আমার স্ট্যাটিস্টিক্সটা একটু লক্ষ্য রাখবেন। এবং আমি আবারও বলছি 4 তারিখে 4 জুন ভোটের ফল ঘোষণার পরে একটু মিলিয়ে নেবেন আমার কথাগুলো। 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এই রাজ্যে লড়েছিল। কংগ্রেস এবং বাম আর আইএসএফ জোটবদ্ধভাবে লড়াই করেছিল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস 91টা আসনে লড়াই করেছিল, একটি আসনও জিততে পারেনি, এবং তাদের ভোট পার্সেন্টেজ ছিল 2.93। লেফট ফ্রন্ট অর্থাৎ বামফ্রন্ট লড়াই করেছিল 179টা কেন্দ্রে, একটি কেন্দ্রেও জয়লাভ করতে পারেনি, ভোট পার্সেন্টেজ ছিল 5.75। আর আইএসএফ, সদ্য ভূমিষ্ঠ দল, এই বিধানসভা নির্বাচনে মাত্র 32টা কেন্দ্রে লড়াই করে একটি আসনে জয়লাভ করে, ভাঙড় কেন্দ্র, যেখানে নওশাদ সিদ্দিকী জিতেছিলেন, এবং তাদের ভোট পার্সেন্টেজ ছিল 3.21। এটা গেল বিধানসভা নির্বাচনের আমি পরিসংখ্যান আপনাদের কাছে বললাম। এরপরে তাদের সামনে এলো 2023-এর পঞ্চায়েত নির্বাচন। এখন পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারে যতটা কম আলোচনা করা যায় ততই ভালো, কারণ পঞ্চায়েত নির্বাচনটা তৃণমূলের সৌজন্যে লুঠের একটা পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। চরম সন্ত্রাস, অধিকাংশ জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, এবং এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল, প্রার্থীদের উইথড্র করাতে বাধ্য করা হয়েছিল, নানান কীর্তিকলাপ আপনারা দেখেছিলেন। কিন্তু যেখানে যেখানে প্রতিরোধ করতে পেরেছিল বিরোধীরা, সেখানে সেখানে কিন্তু লড়াইটা হয়েছে। যেখানে যেখানে মানুষ ন্যূনতম ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, সেখানে কিন্তু তারা তৃণমূল বিরোধী যে বিরোধী শক্তিকে তারা বেছে নেয়। এবারে পঞ্চায়েত নির্বাচন, এই লুঠের পঞ্চায়েতের মধ্যেও আমি আপনাদের একটা পরিসংখ্যান দিই। সেটা হচ্ছে যে কংগ্রেস এবং লেফট ফ্রন্ট তারা যে লড়াই করেছিল তার থেকে অনেক কম আসনে লড়াই করেছিল আইএসএফ। মূলত আইএসএফ কতকগুলো পশ্চিমবাংলার পকেটে তারা লড়াই করেছিল। সদ্য ভূমিষ্ঠ দল,
সবে বিধানসভা নির্বাচনটা পেরিয়েছে 21 সালের, তার 1 বছর পরেই এই পঞ্চায়েত নির্বাচনে, এই নির্বাচনে লড়াই করে মাথায় রাখবেন যে আমি যদি গ্রাম পঞ্চায়েতের হিসেবটাই শুধু দিই, কারণ একেবারে গ্রাসরুটের যে নির্বাচনটা, গ্রাম পঞ্চায়েত সিটে টিএমসি পেয়েছিল 35,000 আসন, পার্সেন্টেজ ছিল 51। বিজেপি পেয়েছিল গ্রাম পঞ্চায়েতে আসন 9,756, তাদের পার্সেন্টেজ ছিল 22.92, এবং লেফট ফ্রন্ট, কংগ্রেস আর আইএসএফ মিলিতভাবে আসন পেয়েছিল 6,822, শতাংশের বিচারে 23.02%। এখন পঞ্চায়েত নির্বাচনে তো সব ভোট মেশানো আছে, বামের ভোট, কংগ্রেসের ভোট, আইএসএফের ভোট, সব মেশানো আছে। কিন্তু আইএসএফ যে কেন্দ্রে লড়াই করেছে, দেখা গেছে সেই কেন্দ্রেই কিন্তু তারা ভালো ভোট পেয়েছে। সব জায়গায় জিতেছে তা বলবো না, হয়তো কোথাও 10টা সিটে লড়ে 8টা সিট জিতেছে, আবার 5টা সিটে যেতে 3টে সিট লড়েছে, অর্থাৎ প্রায় 85% সিটে তারা কিন্তু জয়লাভ করেছে। এখন যদিও এখানে দেখা যায় যে স্ট্রাইক রেট আইএসএফের যে পার্সেন্টেজে তারা লড়াই করেছিল, যে পার্সেন্টেজে তারা সিট জিতেছিল, এবং তাদের এই জয়ের ওপরে যে স্ট্রাইক রেট সেটা 2%-এর বেশি ছিল। মাথায় রাখতে হবে এই লুঠের পঞ্চায়েতের মধ্যেও। এখন এই যে 2024-এর লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আইএসএফ পশ্চিমবঙ্গে এককভাবে লড়াই করছে। এই লোকসভা নির্বাচন তাদের রাজনৈতিক ইতিহাসে প্রথম লোকসভা নির্বাচন, এবং 18টা সিটে তারা যে লড়াই করছে, খুব বুঝে শুনে, খুব অঙ্ক কষে তারা কিন্তু এই লড়াইটা করছে। আপনারা জানেন যে এখানে শেষ পর্যায়ে এসে বামেদের সঙ্গে তাদের আসন সমঝোতা ভেস্তে যায়, এবং এই লোকসভা নির্বাচনে যে 18টা সিটে আইএসএফ প্রার্থী দিয়েছে, তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য সিট আছে। যেমন ধরুন যাদবপুর, যেমন হচ্ছে আপনার শ্রীরামপুর, যেরকম হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, এইরকম বেশ কিছু তারকাখচিত কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে তারা কিন্তু প্রার্থী দিয়েছে। মোট 18টা আসনে প্রার্থী দিয়েছে। এখন আমাদের যদি 2019 সালের পঞ্চায়েত নির্বাচনের একটু হিসেব করা যায়, 2019 সালের, মাফ করবেন, লোকসভা নির্বাচনের হিসেব করা যায়, তাতে 1% ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল এমন কেন্দ্রগুলো, যেমন ধরুন 1%-এ যে আসনগুলো জয় পরাজয় নির্ধারিত হয়েছিল, তার মধ্যে যেমন ধরুন মালদা দক্ষিণ, আরামবাগ, ঝাড়গ্রাম এবং বর্ধমান দুর্গাপুর আসন। 2%-এর মানে কমে যে আসনগুলোতে, মূলত যে আসনটাতে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল, সেটা হচ্ছে ব্যারাকপুর আসন। 1.3% ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন সেখান থেকে বিজেপির প্রার্থী। 3%-এর কম ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল বালুরঘাট কেন্দ্রে, যেখানে 33,300 ভোটে জিতেছিলেন বিজেপির সুকান্ত মজুমদার। 5%-এর কম ভোটে যে আসনগুলোতে নির্বাচিত হয়েছিলেন বিভিন্ন প্রার্থীরা, যেমন কুচবিহার, রায়গঞ্জ, কৃষ্ণনগর, দমদম, হুগলি, এবং 7%-এর নিচে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল শ্রীরামপুর কেন্দ্রে। আমার এই পরিসংখ্যানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে ধরুন আমি 5%, 7% ছেড়ে দিলাম, যেগুলো 1%, 2% ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল, এরকম আসনের সংখ্যা কিন্তু 5 থেকে 6টা। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই সব কেন্দ্রগুলোতে আইএসএফ একটা বড় ফ্যাক্টর হবে। এছাড়াও কিছু কেন্দ্রে আইএসএফ ফ্যাক্টর হবে, সেগুলোতে আমি বলবো। যেমন ধরুন আপনার আইএসএফের ক্ষেত্রে ব্যারাকপুর আসন যদি আমি বলি, এই ব্যারাকপুর আসনে অর্জুন সিং জিতেছিলেন 14,000 ভোটে। এই ব্যারাকপুর সিটটা এবারে আইএসএফ একটা ফ্যাক্টর হবে, এবং এই আইএসএফের মধ্যে যেটা আছে
সেটা হচ্ছে সংখ্যালঘুদের একটা ভোট আছে, দলিতদের একটা ভোট আছে। আজকে যেমন ধরুন মালদা দক্ষিণে ডালুবাবু জিতেছিলেন 8,000 ভোটে, 1%-এর মধ্যে যেগুলো। আরামবাগে জিতেছিলেন টিএমসির প্রার্থী অপরূপা পোদ্দার 1142 ভোটে মাত্র। ঝাড়গ্রাম কেন্দ্রে 11,000 ভোটে বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং বর্ধমান দুর্গাপুরে 2400 ভোটে বিজেপির প্রার্থী জিতেছিলেন। এছাড়া যেমন ধরুন আপনার হুগলি কেন্দ্রে 5.1%-এ জিতেছিলেন ব্যবধানে এবং শ্রীরামপুরে 7% নিচে পরাজয়টা নির্ধারিত হয়েছিল। তো আইএসএফের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আইএসএফ কিন্তু কংগ্রেস, বাম এবং তৃণমূলের একটা ভোট কিন্তু তারা এবারে পাবে। এটা আমি বলছি বলে নয়, 4 তারিখে আবারও বলছি, ভোটের বাক্স খুললে আপনারা মিলিয়ে নেবেন। তো আজকে এই কেন্দ্রগুলোতে আইএসএফ, তৃণমূল, বাম এবং কংগ্রেসের ভোট পাবে এবং শুধু তাই নয়, দলিতদের যে ভোট সেই ভোটেরও একটা বড় অংশ পাবে আর সংখ্যালঘুদের ভোট তো তারা পাবেই। এবং এই ক্ষেত্রে যেটা বলে রাখা দরকার যে সাম্প্রতিককালে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেখানে যেখানে আইএসএফ এর সভা হচ্ছে সেই সভাগুলোতে কিন্তু ব্যাপক লোক হচ্ছে এবং তারুণ্যের একটা প্রভাব দেখা যাচ্ছে। তাদের বাইক র্যালি বলুন, তাদের দেওয়াল লিখনে বলুন, তাদের মিটিংয়ে বলুন, তারুণ্যের একটা কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। যারা দেখতে পাচ্ছেন না তারা হয় ইচ্ছাকৃত দেখতে চাইছেন না অথবা দেখেও না দেখার ভান করছেন। এগুলোকে যারা এড়িয়ে যাবেন তারা কিন্তু আগামী দিনে বিপদে পড়বেন। এবং আমি আপনাদের বলি, যেমন যাদবপুর কেন্দ্র, এই যাদবপুর কেন্দ্রে এইবারের নির্বাচনে সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী যথেষ্ট ভালো লড়াই দেবে, কিন্তু সৃজনের জেতার কপালটা খুলবে না, কারণ ভাঙড় কেন্দ্র এই যাদবপুর লোকসভার মধ্যে, যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এমএলএ এবং নওশাদ সিদ্দিকী স্বাভাবিকভাবেই চেষ্টা করবে আইএসএফ এর গড়টাকে রক্ষা করার 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে। শ্রীরামপুর কেন্দ্রে দীপশিতা ধর যথেষ্ট ভালো মেয়ে, লড়াই দেবে, কিন্তু ফুরফুরা শরীফের একটা প্রভাব ওই কেন্দ্রের মধ্যে আছে। যেমন ব্যারাকপুর কেন্দ্রে আমি আপনাদের বলে রাখছি, মিলিয়ে নেবেন, আইএসএফ কিন্তু আমডাঙ্গা কেন্দ্রে ব্যাপক লড়াই দেবে। আজকে বালুরঘাট কেন্দ্রে শিডিউল কাস্ট ভোটের ওপরে আইএসএফ একটা থাবা দিয়েছে, একইভাবে কুচবিহারেও দিয়েছে, কিন্তু বেশিরভাগ যেটা হচ্ছে অ্যান্টি স্টাবলিশমেন্ট ভোট সেটা কিন্তু আজকে অনেকটাই আইএসএফ এর ফেভারে যাবে। এমনও আছে যে কেন্দ্রগুলোতে জয় পরাজয় নির্ধারক শক্তি হয়ে যাবে আইএসএফ। সুতরাং আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আইএসএফ এর এই যে নওশাদ সিদ্দিকীর 45 দিন জেল খাটা, এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় একটা পীরজাদার 45 দিন জেল খাটাটাকে ভালো চোখে দেখেনি, তার জবাব দেওয়ার জন্য কিন্তু বসে আছে। এবং এটাও ঠিক যে নওশাদ একটা ভুল করেছেন, তিনি বলেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবেন, কিন্তু শেষ অবধি দাঁড়ালেন না। এর যদি বলেন কোনো প্রভাব পড়বে কিনা, আমি বলবো একেবারেই পড়বে না, কারণ নওশাদ সিদ্দিকী যখন দাঁড়াবেন না বললেন, দল যখন সিদ্ধান্ত নিল, তিনি প্রথম থেকেই বলে আসছিলেন দলের সিদ্ধান্তটাই চূড়ান্ত। দল যখন সিদ্ধান্ত নিল তখন যখন উনি দাঁড়ালেন না, তারপরে নওশাদ সিদ্দিকী বিভিন্ন অঞ্চলে চরকির মতন ঘুরে আজকে কিন্তু তার নির্বাচনটা পরিচালনা করতে পারছেন। এবং দেগঙ্গার মতন কেন্দ্র, যেখানে নওশাদ সিদ্দিকী গিয়েছেন, জনজোয়ার হয়েছে, যে দেগঙ্গা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে 64,000 ভোট পেয়েছিল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। সুতরাং আমি বলবো অশনি সংকেত, আইএসএফ কিন্তু একটা ভোট ইতিমধ্যেই তাদের ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে, সেটা হচ্ছে তরুণ সম্প্রদায়ের মধ্যে, দলিত সম্প্রদায়ের মধ্যে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। তাই আমি একথাটাই বলবো, যারা আইএসএফকে ফ্যাক্টর মনে করছেন না, তারা 4 জুন ভোট বাক্স খুললে দয়া করে আমার এই ভিডিওটা আরেকবার ঝালিয়ে নেবেন, আমার কথাগুলোকে মিলিয়ে নেবেন এবং আপনাদের আজকের এই প্রতিবেদনের ওপরে নিশ্চয়ই মূল্যবান মতামত আমরা
আশা করব। সকলকে প্রণাম জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। নমস্কার।